ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক ৮ টিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আয় বৈধ হলে কর দিতে হবে 25%, আর আয় যদি হয় অবৈধ তবে কর দিতে হবে মাত্র 15%। এমন অন্যায্য, বৈষম্যপূর্ণ এবং অনৈতিক সুযোগ রেখে বড় কোনো পরিবর্তন ছাড়াই আজ জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে পাশ হওয়া বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বিবেচনায় গত কয়েক বছর ধরে সরকার যে রক্ষণশীল, সংকোচনমূলক এবং কৃচ্ছতার কৌশল নিয়েছিল, এবারের বাজেটে তা থেকে বেরোনোর কথা বলা হলেও আদতে কতখানি উদার বাজেট হলো তা নিয়ে কেউ কেউ তুলছেন প্রশ্ন। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। ঘাটতি বাজেট এর থেকে মাত্র 9,000 কোটি টাকা কম, অর্থাৎ বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি টাকা নিট ঋণ এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ধার বা ঋণ নিয়ে পূরণ করা হবে ঘাটতি বাজেট। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে 4,80,000 কোটি টাকা। সরকারের ঋণ নির্ভরতার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার শঙ্কা যেমন রয়েছে, তেমনি বিপুল কর আদায় করতে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর নতুন করে চাপ তৈরির শঙ্কাও করছেন বিশেষজ্ঞদের অনেকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাজেট 2024-25 বাস্তবায়নের চ্যালেঞ্জ কি এবং কালো টাকা সাদার সুযোগ কতখানি যৌক্তিক। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর পরিচালক ও মুখপাত্র সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং BISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা আমরা শুরু করতে চাই। কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে তুমুল বিতর্কের পরেও এই সুযোগ বহাল রেখেই এবারের বাজেট পাশ হলো। এর কী ধরনের প্রভাব পড়তে পারে অর্থনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে? দেখেন, আমরা অর্থনীতিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করি, যে ঘটনাটা ঘটে, তার প্রত্যেকটারই আমি বলি যে একটা সুবিধার দিক আছে, অসুবিধার দিক আছে। আর আরেকটা জায়গা হচ্ছে, আমরা যখন অর্থনীতি শাস্ত্র পড়াই তখন আমরা বলি পজিটিভ সাইড আছে এবং নর্মেটিভ সাইড আছে। অতএব আমরা কালো টাকা সাদার কথা যখন বলি, যারা নর্মেটিভ ভিউজ, যে আপনি এটা ভালো না মন্দ, সরাসরিভাবে বলবে যে কালো টাকা তার মানে হচ্ছে অপ্রদর্শিত টাকা, এটা মন্দ, অতএব এটা করা উচিত না। কিন্তু পজিটিভিস্ট যারা তথ্য বিশ্বাস করে, সংখ্যায় বিশ্বাস করে, তাদের যুক্তিটা হচ্ছে যে আমি যদি কালো টাকা সাদা করতে দেই তাহলে, এবং প্রথমত হচ্ছে পৃথিবীতে প্রেসিডেন্স আছে কিনা। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে আছে। প্রেসিডেন্স যদি থাকে, সেই প্রেসিডেন্সের ধরনটা কেমন। একটা হচ্ছে আপনি যদি প্রতিবারেই বাজেটে সুযোগ দেন, এতে হচ্ছে আপনি দুর্নীতিকে উৎসাহিত করেন। কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন কনটেক্সটে আপনার ইনফরমালটাকে ফর্মাল করতে হয়, অপ্রদর্শিত টাকাকে আপনার আলুর জায়গায় আনতে হয়। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে এটা যখন আসে আলুতে, তার মানে হচ্ছে প্রদর্শিত হয়, তখন তার একটা বেনিফিট আছে। এখন প্রশ্ন হচ্ছে 15 ভার্সাস 25%। এখন কতটুকু আসে সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি ঘাটেন, কয়েক বছর ব্যতিক্রম বাদে বাকি সময় কিন্তু আসলে কেউ করে নাই। প্রশ্নটা হচ্ছে যখন করতে আসবে তখন পরবর্তীতে বলা হয় প্রশ্ন করা হবে না, কিন্তু আসলে আপনাকে পরবর্তীতে দুদক ধরবে কিনা সেই নিশ্চয়তাটা কিন্তু কেউ দেয় না, যে ভয়ে কিন্তু আসে না, কিন্তু সুযোগটা রাখে। এই সুযোগটা রাখা মানে হচ্ছে বারবার যে আপনি আসলে করেন, কোনো এক সময় আপনি সেই সুযোগে সব কিছু করতে পারেন, সেই দিকটা ভালো না। যদি সুযোগ দিতে হয়, আমি বলবো যে পৃথিবীর অন্যান্য ভালো উদাহরণ যদি নেন, তাহলে সেটা হচ্ছে টাইম স্পেসিফাই করে দিতে হবে। 3 মাসের মধ্যে যা আনতে হবে, 3 মাসের মধ্যে সুযোগ দিতে হবে। সারা বছর ব্যাপী সুযোগ দিবেন, সেটা আসলে প্রকৃতপক্ষে। আর অর্থনৈতিক কনসিকুয়েন্সে আমি কয়েকটা জায়গা বলবো, যে সংখ্যা থেকে আসলে বাজেটে এটা রাখা হয়েছে বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে যদি বাংলাদেশের বর্তমান যে কনটেক্সট, আমরা জানি ফরেন কারেন্সির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, সেটা উত্তরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এখন মনে করছে যে বিদেশ থেকে যদি কিছু টাকা
আসে, টাকা আসে মানে কি, বিদেশ থেকে আসা মানে কিন্তু এখন ডলার আসা, যে পরিমাণ ডলারই আসুক না কেন সেটা কিন্তু আমার দেশে যদি চলে আসে সেটা ফরেন কারেন্সিতে কন্ট্রিবিউট করবে, সেটা বিনিয়োগ যদি হয় তাহলে সেটা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করবে, ইভেন আলটিমেটলি কিন্তু আমাদের গ্রোথকেও আমরা বলতে পারি যে। কিন্তু আমরা তো অনেকেই জানি যে দেশ থেকে টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া যত সহজ, বাইরে থেকে কিন্তু দেশে টাকা আনাটা অত সহজ নয়। এই জন্যই নীতিগতভাবে হচ্ছে এই ধরনের সুযোগ থাকা উচিত না, কারণ পরোক্ষভাবে এটা দুর্নীতিকে কিন্তু উৎসাহিত। ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজ কবির। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনীতি বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। এবারের বাজেট সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কতখানি সক্ষম হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে সারা পৃথিবী জুড়ে কিন্তু লম্বা সময় ধরে একটা অস্থিরতা চলছে, মানে প্রায় 4-5 বছর ধরে পৃথিবী জুড়েই চলছে। কোভিড-19 পরে কিন্তু ব্যাক টু ব্যাক এলো কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এখন যে মধ্যপ্রাচ্যে একটা বড় অস্থিরতা। তো সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের অর্থনীতিকে কিন্তু বড় রকমের একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে গত 2 বছর ধরেই কিন্তু প্রবৃদ্ধির চাকা খুব একটা ঘুরছে না। মানে সেই আজ থেকে 1.5 দশক আগে যেরকম আমরা প্রবৃদ্ধির মধ্যে ছিলাম, এখন সেই জায়গায় ফেরত গেছি। তো এটা আসলে আমরা প্রত্যাশা করি না। এর পাশাপাশি এই ডলারের যে ক্রাইসিস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্সে হঠাৎ করে কিন্তু একটা লাভ দিয়েছে। মানে এই যে বিশেষ করে যে 110 টাকা থেকে 117 টাকা যে ডলারের রেটটা হলো, এবং এর পাশাপাশি কিন্তু আসলে প্রাইভেট ব্যাংকের এমডিরা দৌড়ঝাঁপ শুরু করছিলেন। মে মাসে এবং জুন মাসে আমরা পরপর দেখলাম যে আসলে প্রথমে মে মাসে প্রায় 2.25 বিলিয়ন এলো এবং এই জুন মাসের কিন্তু প্রথম 23 দিনে কিন্তু $2 বিলিয়ন ক্রস করেছে। খুবই স্বাভাবিক, কারণ ঈদের সময় তো মানুষ পাঠায় টাকা, এবং এটা কিন্তু অন্যান্য ঈদের সময় আমরা যেটা দেখেছি তার চাইতে এটা বেশি। এবং আমরা একটু আশা করছি যে এখন যেহেতু ফর্মাল চ্যানেল নিয়ে আসার জন্য বেশ কিছু তাগিদ রয়েছে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, তো আশা করি যে এটা হয়তো কিছুটা প্রভাব রেখেছে। এটা যদি আমাদের কন্টিনিউ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, যদি হয়, তবে এখানে অনেক রকমের সেটব্যাক রয়েছে, তো সেটা একটু অন্য বিষয়। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা এত ঋণ নিচ্ছি এবং আইএমএফ কিন্তু কিছুদিন আগে আবার তাদের যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু দিল, আবার অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে যে এই মুহূর্তে বিশ্ব ব্যাংকে প্রায় 53টা প্রকল্প কিন্তু চলমান, এডিবি রয়েছে, এখন জায়গার টাকা দিচ্ছে। এরপরেও দেখা যাচ্ছে কি যে আমাদের সেই যে বিপিএম এর হিসাবে সেই 20 বিলিয়ন 21 বিলিয়ন ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের। মানে সেটা বেড়ে যে 30-এ যাবে সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, গ্রসে হচ্ছে 27, কিন্তু ওর মধ্যেই আছে, এটা কিন্তু বাড়ছে না। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু আসলে সেই অর্থে রোবাস্ট একটা যে ফরেন কারেন্সি রিজার্ভ সেটা কিন্তু তৈরি করতে পারছি না। এইটার কারণে সব রকমের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এখন আমাদের যে ব্যাংকিং সেক্টর এখন দেখা যাচ্ছে যে প্রায় 16%-এর মতো কি ঋণের সুদের হার, এই এত উচ্চ সুদের হারে কীভাবে ব্যবসায়ীরা ব্যবসা করবেন? এখন সব মিলিয়ে এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে ব্যবসায়ীদের জন্য যেহেতু কস্ট অফ ডুইং বিজনেস হাই, এটার কারণে কিন্তু আমাদের সেই প্রাইভেট ইনভেস্টমেন্ট সেভাবে কিন্তু হচ্ছে না। এখন এই বাজেটে যেটা হয়েছে যে 27% কিন্তু ইনভেস্টমেন্ট, মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও ধরা হয়েছে। এখন এইটা হঠাৎ করে 24% থেকে 27% কীভাবে যাবে এই উচ্চ সুদের হারে? আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এই রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক যে শুল্ক, সেই শুল্কটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। কিন্তু এই সব কিছু সত্ত্বেও যে মানে আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতির একটা স্বাভাবিক যে বা সহজাত যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অনেক চাপের মধ্যেও কিন্তু পারফর্ম করে। মানে অন্যান্য দেশের মতো কিন্তু ভেঙে পড়ে না। মানে আমরা শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছিলাম যে শ্রীলঙ্কার মতো হয়ে যাবে কিনা, আমরা কিন্তু দেখলাম যে না, সে অবস্থা হয়নি। কিন্তু বাংলাদেশ আরও ভালো করতে পারতো যদি আমরা সুন্দর একটা, মানে এখানে তো আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, বাংলাদেশের মানুষ তো অত্যন্ত ভালো, অত্যন্ত ধৈর্যশীল। সেই ধৈর্যটা তো বাংলাদেশের মানুষ, আমি মনে করি যে এই বাজেটের এখনকার যে ডিরেকশন সেটা হলো যে এখন বলা হচ্ছে যে সেখানে মূল্যস্ফীতি কমানো হবে, মানে 6.5% নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই অর্থে আমি আসলে ওই যে বাজার ব্যবস্থাপনার ভালো কোনো কৌশল কিন্তু সেভাবে দেখতে পাইনি। আর যে প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াবে, তো সেটার জন্য আসলে আমাদের সুদের হারের ক্ষেত্রে কী ধরনের ছাড় দেওয়া হবে বা আসলে এটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাওয়ার কোনো কৌশল আছে? ওই জায়গায় আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল কিন্তু, যে এবার বাজেটে যে এই যে বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে, অর্থনীতির যে বিভিন্ন রকম আমরা সংকট দেখছি, সেখানে এবারকার বাজেটে কোনো উদ্যোগ কি দেখছেন যে কোনোভাবে এই সংকটগুলোকে মানে ট্রিটমেন্ট কোনো কিছু কি আছে কিনা? আসলে 1 বছরের মধ্যে এটা করা সম্ভব নয়। মানে এটা 1 বছর না, এটা তো 5 বছর। মানে এখন এই যে আগামী অর্থ বছরের 1 বছরের জন্য যে পরিকল্পনাটা রয়েছে, মানে আর্থিক পরিকল্পনা, তো সেইটা দিয়ে আস্তে আস্তে একটা দিকে যাওয়ার একটা দিক নির্দেশনা আছে। কিন্তু সেইটা আসলে কিভাবে যাবে, সংকটগুলো কিভাবে মোকাবেলা করবে, সেটা নিয়ে পরিষ্কার দিক নির্দেশনা আমি খুব একটা দেখতে পাইনি এই আগামী অর্থ বছরের বাজেট। এবং যেটা পাশ হলো আজ মহান সংসদে, তো সেই জায়গাতেও খুব বেশি পরিষ্কার দিক নির্দেশনা নেই। তবে একটা বিষয় আছে এখানে, আমি বলবো যে একটা উজ্জ্বল দিক এই বাজেটের, সেটি হলো যে মেড ইন বাংলাদেশকে উৎসাহিত করা হয়েছে। দেশের ভিতর থেকে যদি র মেটেরিয়াল সোর্সিং করেন, দেশের ভিতরে যদি উৎপাদন করেন, কারখানা করেন এবং সেখান থেকে যদি আপনার দেশের ভিতরের বাজারকে টার্গেট করে এবং
বিশ্ববাজারকে টার্গেট করে যদি পণ্য উৎপাদন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু করের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু ব্যবসায়ীদেরকে একটু দেখতে হবে। তবে আমি মনে করি যে শুরুটা একটা ভালো হয়েছে, কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে আমি মনে করি যে বাজেটটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই আগামী অর্থ বছরের শেষ দিকে গিয়ে হয়তো বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দামের ক্ষেত্রে কিছুটা হয়তো কমে আসছে। 6.5% হবে না মূল্যস্ফীতি, কিন্তু হয়তো 7.5% যদি হয় তাও সেটা আমি মনে করি যেটা বড় সফলতা। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ নুরুল ইসলাম। যারা বৈধভাবে আয় করবে তাদের কর দিতে হবে 25%, আর অবৈধ আয়কারী কর দিতে হবে 15%। এমন নীতি সৎ ব্যবসায়ীদেরকে কিংবা তাদের মন মানসিকতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে? সিম্পলি যদি বলি, আমাকে আহত করেছে বা আহত করে সবসময়। কারণ 35 বছর ট্যাক্স দিয়ে আমার ফাইলটাকে আমি এত বড় করেছি, আমাকে ট্যাক্স দিতে হবে 25%। আপনি সারা বছর ট্যাক্স না দিয়ে আলাদিনের আশ্চর্যপদের মতো টাকা এনে 15% দিয়ে আপনি আমার চেয়ে বড় লোক হয়ে গেলেন। আমি 35 বছর অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে আমি আমার হোয়াইট মানি করতে পারলাম না 2 কোটি টাকা, আর আপনি আমার বন্ধু আলাদিনের আশ্চর্যপ্রদীপ কোত্থেকে টাকা পেয়েছেন 15% ট্যাক্স দিয়ে, আপনার হোয়াইট মানি হয়ে গেল 550 কোটি টাকা। এটা আমাকে সত্যি আহত করে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে, একজন হয়তোবা হেরে যাওয়া অর্থনৈতিক যোদ্ধা হিসেবে আমি এখন বলি, দেখেন, শূন্য হাতে শুরু করে আমার পারিবারিক ব্যবসাতে প্রায় 20,000 মানুষের উপর কর্মসংস্থান করেছিলাম, সেটা টিকিয়ে রাখতে পারছি না। গত 2 বছরে আমার জব কার্ড, স্যালারি কার্ড করে আমি কিন্তু বলতে গেলে হয়তো আমার ব্যর্থতা, জাতির ব্যর্থতা না। সৎ নিষ্ঠাবান ব্যবসায়ী বলেন, একজন পেশাজীবী বলেন, আপনার একটা ট্যাক্স ফাইল আছে, আপনি অনেক পরিশ্রম করে চাকরি করে ইনকাম করে ট্যাক্স দিয়েছেন, সেখানে যদি আপনার একজন সহকর্মী কালকে এসে ট্যাক্স ফ্যাক্স না দিয়েই যদি 15% ট্যাক্স দিয়ে 15,000 টাকা দিয়ে 1 লাখ টাকা ওয়েট করে আপনাকে আহত করবে, আমি মনে করি যেটা পুরো সমাজকে আহত করেছে। আমি কিন্তু বৃহত্তর পরিসরে নীতি নৈতিকতার জায়গা থেকে মনে করি এটাই অর্থনীতি থেকে ইম্প্যাক্ট রাখবে। আই রিয়েলি ডোন্ট নো, আমি অর্থনীতির বিশেষজ্ঞ না। সাদ ভাই বলেছেন ভালো দিক খারাপ দিক সব কিছু আছে, কিন্তু আমি মনে করি নীতি নৈতিকতার দিক থেকে একটা জাতির কাছ থেকে একটা প্রত্যাশা আমি করতে করিনি। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এই বিষয়ে বেশ জোরালো বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্যের প্রতি আমি সম্মান প্রদর্শন করে উনি যুক্তি দিয়ে যেটা দেখেছেন সেটাকে কিছুটা টাচ করেছেন সাদাত ভাই। আমার মনে হয় অধিকার যাওয়া উচিত না, কিন্তু আমি নৈতিকতার ভিত্তিতে, কারণ ইকোনমিক কি ইম্প্যাক্ট সেটা নিয়ে কিন্তু উনি আলোচনা করেছেন, ওটা নিয়ে আমি একদম যাব না। আমি মনে করি আমি যদি এই কাজটা কালকে করি, আমার বউ বাচ্চাকে আমি কি জবাব দেবো? কারণ আমি তো শিখিয়েছি তাদেরকে অল দ্য ওয়ে। আমার ছেলে মেয়েগুলো বা আপনার ছেলে মেয়েগুলোকে আমরা শিখছি নীতি নৈতিকতার কথা। এখন কালকে যদি আপনার ছেলের জন্য একটা ফাইল ওপেন করার জন্য 15% দিয়ে আপনি 1 কোটি টাকা যদি 15 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা দিয়ে যখন তার ফাইলটা সাইন করতে বলবেন, সে তো বলবে বাবা হোয়ার ইউ গেট দিস মানি। তাহলে এই উত্তর কি আমার কি হবে? এই উত্তর কে দেবে আমি জানি না। এনিওয়ে, আমাদের মতো খেটে খাওয়া 35 বছর কষ্ট করে এখানে আসার পেছনের লোকজনগুলোকে আসলে সত্যিকার অর্থে আহত করেছে, আমাদেরকে অপমানিত করা হয়। হ্যাঁ, আমার এখন আর বয়সে নেই চুরি করার, বিকজ আমার যৌবন আমি উৎসর্গ করেছি এই রাষ্ট্রের জন্য। আই উইল নট গেট ব্যাক মাই ইউথ, আই উইল নট গেট মাই ইউথ। ওনাদের হয়তো কোনো ইউথ আছেন, ওনাদের কোনো বয়স আছে, দেখেন সি ওকে এই ধরনের সুযোগ আসবে, কিছু টাকা পয়সা বালিশের নিচে রাখি, আগামীবার 15% দিয়ে করবো। আমার সেই সুযোগ এখন নাই, বিকজ আই হ্যাভ ডান। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সাদাত হোসেন। এবারের বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার একটি ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু প্রায় 10% থেকে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ থাকা প্রয়োজন সেটা বাজেটে কতটুকু আপনি দেখছেন? দেখেন, বাজেট এটাই প্রক্ষেপণ করা হয়েছে এবং সেটা নির্ভর করবে আসলে আগামী বছর সত্যিকার অর্থে মেজারমেন্টসগুলা কি নেয়। এখন সেই বাজেটে আমরা যদি সিম্পলভাবেই তাকাই তাহলে আসলে কি ধরনের উদ্যোগ রয়েছে। এখন প্রথমত যদি বলি, আমাদের কিন্তু স্টিল সুদের হারের উপরেই নির্ভর করছে। এখন সেটার যদি ইম্প্যাক্ট দেখেন, বিগত বছরগুলোতে ছিল না, কিন্তু লাস্ট মে মাসে যদি বলা হয় তখন বলে যাচ্ছে যে 8.something, মানে কিছুটা কমে আসছে, কিন্তু 8.5কে 6.5 করাটা সেটাকে আরও সুদের হার, বলছি সুদের হার কত যাবে
সেটার কিন্তু আর একটা লিমিট দিতে হবে, কারণ তাহলে গ্রোথ, আমরা বলি যে ইনফ্লেশন কমাচ্ছেন আপনি, এখানে দেয়ার ইজ এ ট্রেড অফ, সেই ট্রেড অফটা কি অ্যাট দ্য কস্ট অফ গ্রোথ, আপনি গ্রোথকে স্যাক্রিফাইস করতে হবে বিকজ ইনভেস্টমেন্টটা হ্যাম্পার হবে। সো এই সেন্সে আপনাকে একটা জায়গায় কি করতে হবে, লিমিট করতে হবে, সেই লিমিটটা কোথায় এখনো কিন্তু বলা যাচ্ছে না, যে প্রশ্নটা। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা চিন্তা করব এইভাবে, একটা দেশের ব্যাংকিং সেক্টরের উপর এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেটা যদি বাস্তবে প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে হয়তো দুর্নীতিবাজরা সেই জায়গাটা থেকে যদি কিছু আবার ডিফল্ট লোন ফেরত দেয়, কারণ সেটার কিন্তু আমরা লক্ষণ দেখছি না। আপনি জাস্ট জানুয়ারি, মার্চ টু জুন এই ট্রেন্ডটার কথাই যদি চিন্তা করেন, বাংলাদেশের খেলাপি ঋণের কথা চিন্তা করেন, জাস্ট লাফ বাড়ছে, লাফে লাফে বাড়ছে। তার মানে হচ্ছে সরকারি ব্যাংক, সোনালী জনতা অগ্রণী, রূপালীর চিত্র যদি তুলে ধরেন, তাহলে পৃথিবীতে কোন রাষ্ট্রের 27% খেলাপি ঋণ সেটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ একটা দেশের ফিনান্সিয়াল সেক্টরটা সত্যিকার অর্থে সবাইকে এখন ভাবাচ্ছে। এখন সেই জায়গায় আপনি 2.65 লাখ করোড়, 2 লাখ বাজেটে কিন্তু আমরা কোন রকম বক্তব্য শুনি, সেটাই বলছি, 2,65,000 কোটি টাকা আপনার কি করছেন এডিপির জন্য, 2,56,000 কোটি টাকা আপনি কি করবেন ঘাটতি। তো ঘাটতি কোত্থেকে নেবেন? বিদেশেরটা বাদ দেন, 1,40,000, 48,000, 1.5 লাখ কোটি টাকা নিবেন, এর মধ্যে ব্যাংক থেকে 1,34,000 কোটি টাকা। আমার কথা হচ্ছে আপনি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে নিবেন, সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সেই সক্ষমতা আছে কিনা, আর যা আছে তা যদি আপনি নিয়ে নেন আরেকজনকে বঞ্চিত করবেন, তার মানে হচ্ছে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনি আবার গ্রোথ হ্যাম্পার করবেন। তো গ্রোথ কমে যাওয়া মানে তো আলটিমেটলি সরকারের রেভিনিউ হ্যাম্পার হয়ে যাওয়া, তাহলে সেই ডেফিসিট তো আবার সাইকেল হবে। এবং যেটা দেখবেন সুদের হার পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের বাজেট ভাগ করলে যখন আমরা এই রকম ভাগাভাগিতে দেখি, সেটা একটা সেকেন্ড আমাদের জনপ্রশাসন বাদ দিলে আলটিমেটলি এই সবচেয়ে হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট, তাহলে সুদের পরিমাণেও তো সরকারের উপর একটা বড় ধরনের চাপ পড়ছে। আমার মতে হচ্ছে সরকার স্টিল একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, আর সেই চ্যালেঞ্জটা মূলত নির্ভর করবে হচ্ছে ইন ফিউচারে রেভিনিউ জেনারেশন বাড়ানো ছাড়া। কারণ আপনি জিডিপি যে হারে বাড়াচ্ছেন রাষ্ট্র বলছেন, সেই হারে তো আপনার রেভিনিউ বাড়ছে না। তা আপনি আপনার আর্থিক সক্ষমতা না বাড়িয়ে ধার করে সক্ষমতা বাড়ানো বাজেট, সেই জায়গাটা থেকে সরকার যদি পরিত্রাণ পায়, অর্থাৎ আপনাকে ধার কমাতে হবে, একই সাথে ফিসক্যাল টুলস, মানে হচ্ছে যে আপনি তো এটা মনিটারি টুলস, সুদের হার ও কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, আপনার সেই জায়গায় সংযত আচরণ করতে হবে। সেটা এবারের বাজেটে কিছুটা বলবো যে হ্যাঁ একটু লাগাম টেনে ধরার মতো, কারণ বিগত 5-10 বছরের বাজেট যদি চিন্তা করেন 10 to 12% তারা বাড়ানো সেটা করেছিলেন, কিন্তু এবার কিন্তু কিছুটা সংযত, যে এবার প্রক্ষেপণই করছে যে 4.6, কিন্তু আসলে তো তা হবে না। বাজেটের তো মূলত হচ্ছে ইমপ্লিমেন্টেশন, গ্রেট উইকনেস লাইজ ইন দ্য ইমপ্লিমেন্টেশন। সরকার, আপনি সমস্ত হিস্ট্রি দেখেন, ম্যাক্সিমাম 80 থেকে 82, তার মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ যে বাজেট দেখতে পাই সেই বাজেট থাকে না। সেই জায়গাটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলছে যে ইমপ্লিমেন্টেশন এবার কোনো চ্যালেঞ্জ হবে না, আমাদের সেই সক্ষমতা আছে। অতএব আমি মনে করি আমলাতন্ত্রের সেই সক্ষমতার জায়গাটা এবার প্রমাণ হয় কিনা সেটার উপরেও নির্ভর করবে আসলে এই সমস্ত চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় সমান। ঘাটতি পূরণের জন্য যেসব উৎসকে টার্গেট করা হয়েছে তা আসলে কতখানি নির্ভরযোগ্য বা অর্থনীতির জন্য ইতিবাচক বলে আপনি মনে করেন, আমরা শুনবো একটি বিরতির পরে। দর্শক, মধ্যবর্তী ব্যাংক বিজনেস স্টকের নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধ্যবর্তী ব্যাংক বিজনেস স্টক, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বাজেট 2024-25 বাস্তবায়নের চ্যালেঞ্জ কি এবং কালো টাকা সাদার সুযোগ কতখানি যৌক্তিক। ফিরছে আলোচনায় জনাব ডক্টর মাহফুজ কবির। বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এবারের বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,56,000 কোটি টাকা এবং যা বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় সমান। ঘাটতি পূরণের জন্য যেসব উৎসকে টার্গেট করা হচ্ছে সেটা আসলে অর্থনীতির জন্য কতটুকু ইতিবাচক হবে, কতটুকু নির্ভরযোগ্য হবে,
এই উৎসগুলো? হ্যাঁ, আসলে আমাদের মনে রাখতে হবে যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং লম্বা সময় ধরে। আর এর পাশাপাশি আসলে এই যত গ্লোবাল প্রজেকশন রয়েছে, বিশেষ করে IMF, বিশ্ব ব্যাংক এবং UN, তারা প্রত্যেকেই প্রজেক্ট করেছে যে 2027 সালের আগে আসলে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। তো এখন আমাদের দক্ষিণ এশিয়ার কথা যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিতে কিন্তু এখন বাংলাদেশের অবস্থান 34তম। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। এখন এই যে গ্রোথ যেটা হচ্ছে সেটাকে তো ধরে রাখতে হবে। কর্মসংস্থান, বিনিয়োগ, তারপরে সামাজিক সুরক্ষা, সেই বিষয়গুলো থাকতে হবে। মেগা ইনফ্রাস্ট্রাকচারগুলো, বিশেষ করে যে আমরা মনে করি যে যোগাযোগ, তথ্য প্রযুক্তি, জ্বালানি, প্রত্যেকটা খাতে কিন্তু বিনিয়োগ দরকার। এই বিনিয়োগটা আসবে তো রাষ্ট্র থেকে, সরকার থেকে। তো এখন এইটার জন্য আমাদের ঘাটতি বাজেট যদি থাকে তাহলে সেটা আসলে খারাপ কিছু নয়। এখন যেটা হয়েছে আর কি, যে আমরা বিদেশি যে ঋণ, সেটা এখন যদি নেট ফ্লোটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় $5.5 বিলিয়ন মতো। এখন এর চাইতে বেশি আসলে আমরা বাড়াতে পারবো কিনা, এটা একটা বিষয়। যেটা আপনার নির্ভরযোগ্যতার কথা যেটি বলছিলেন, যে আমাদের যদি ওই বিদেশি ঋণটা না আসে, সময় মতো যদি না আসে, তাহলে আমাদের কি হবে? আবার সেই ব্যাংকের উপর চাপটা বাড়বে। এবং এই মুহূর্তে যেটা রয়েছে যে সরকার কিন্তু একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করছে। তার মানে হলো যে ব্যাংকগুলো চাইলেই কিন্তু তার যে আপনার প্রাইভেট ক্রেডিট এক্সপানশন, সেটা কিন্তু ওইভাবে করতে পারছে না। 10% করাটাই কিন্তু অনেক কষ্টসাধ্য হবে। তা আগে যেটা আমরা দেখতাম 16-17% মতো, তো সেটা যদি অর্ধেক হয়ে যায়, তার মানে হলো যে এটা কিন্তু একটা বিরাট সমস্যা আসলে পুরো প্রাইভেট সেক্টরের জন্য। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটু খেয়াল করবেন যে বন্ড চালু হচ্ছে, কিন্তু প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ঘাটতি মেটানোর জন্য বিদ্যুৎ খাত, জ্বালানি খাতে, তখন সরকার কিন্তু বন্ড ইস্যু করে সেখান থেকে টাকা নিয়ে নিচ্ছে এবং টাকাটা ব্লক হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে কিন্তু এই যেহেতু প্রাইভেট ক্রেডিট এক্সপানশনটা হচ্ছে না, তার মানে হচ্ছে যে একটা বড় রকমের যে চাপ তৈরি হচ্ছে, যেটা আমরা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিনি, যে এই প্রথম সম্ভবত যদি বিদেশি ঋণ ঠিক মতো না আসে, তাহলে সেই ক্ষেত্রে ক্রাউডিং আউট ইফেক্ট তৈরি হবে। মানে ওই বেসরকারি খাত আসলে ওই অর্থটা পাবে না। এটা যাতে না হয় সেটার জন্যই আসলে আমাদের চেষ্টা করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে সঞ্চয়পত্রের বিক্রিটা কমে গেছে। তার মানে হলো কি, যে আসলে আমাদের সোর্সটা অনেকটাই লিমিটেড এই মুহূর্তে। সুতরাং এই যে আমরা সমস্যাগুলো তৈরি করেছি, আমি মনে করি যে এই যখন এটা সঞ্চয়পত্র যখন বসানো হয়েছিল, তখন কিন্তু আমরা প্রেডিকশন দিয়েছিলাম, আমরা বলেছিলাম সঞ্চয়পত্র বিক্রি কিন্তু কমে যাবে। হ্যাঁ, তাই হয়েছে না, আসলে তাই হয়েছে। এখন যে সোর্সগুলো আমাদের রয়েছে, আপনি ঠিকই বলেছেন যে এখানে অনেক রকমের সমস্যা রয়েছে, এবং একটা জায়গায় যদি এদিক ওদিক হয়, মানে বিশেষ করে আমি বলবো যে বৈদেশিক ঋণের ক্ষেত্রে যদি একটু সমস্যা তৈরি হয়, একটু যদি কম আসে, তাহলে সেক্ষেত্রে আসলে অনেক বড় একটা বিপর্যয় তৈরি হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ নুরুল ইসলাম। সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেবে, অভ্যন্তরীণ উৎস থেকে। এটা বেসরকারি খাতের ঋণ প্রভাবে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আসলে বেসরকারি খাতকে অ্যাড্রেস করা হচ্ছে কিনা দেশের অর্থনীতিতে, আমার পাল্টা প্রশ্ন হচ্ছে যে বেসরকারি খাতকে আপনি অ্যাড্রেস করছেন কিনা। আপনি যদি বেসরকারি খাতকে অ্যাড্রেস করতেন তাহলে প্রেক্ষাপটটা ভিন্ন হতো। আমার তো মনে হয় যে গত বেশ কয়েকটি বাজেটের মধ্যে বেসরকারি খাতকে অ্যাড্রেসই করা হচ্ছে না। বেসরকারি খাতকে যদি অ্যাড্রেস না করে, তাহলে আপনি যে মুক্তবাজার অর্থনীতির কথা বলছেন, সেটা কে, এই অর্থনীতির চাকাটা ঘুরাবে কে? এখানে দেখেন প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং পাবলিক ইনভেস্টমেন্ট। অর্থনীতির জিডিপির 35%, 36% যদি আপনি ইনভেস্টমেন্ট যেতে না পারেন, তাহলে অর্থনীতির চাকা সচল হবে না। আপনারা দুজনই অর্থনীতিবিদ, আমার চেয়ে ভালো বুঝবেন। জিডিপির 36% মিনিমাম, তাহলে আমরা মনে হয় 7% পাবলিক ইনভেস্টমেন্ট করি এখন, তাই না? তাহলে আর থাকে কত? আরও 26%। 26% প্রাইভেট ইনভেস্টমেন্ট করার জন্য আপনি কি পরিবেশ তৈরি করেছেন? আপনাকে 9-6-6-9 করতে বলেছিল, 6-9 থেকে আপনি 15 চলে গেলেন। কস্ট অফ ফান্ড কোথায়? 12 টাকার গ্যাসকে, এবং এই 6-9-তে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার প্রাইভেট সেক্টর। জি, প্রাইভেট সেক্টর। শুনেন, সবচেয়ে বেশি কে বলেছিল? আমার এখনো মনে আছে সোনারগাঁ হোটেলের লবিতে 6-9-এর সিদ্ধান্ত হয়েছিল। আমি বাংলাদেশের কিছু কিছু সিদ্ধান্ত, মনিটারি সিদ্ধান্ত অবাক হই, যে সোনারগাঁ হোটেলে বসে ইন্টারেস্ট রেট ঠিক করে প্রাইভেট ব্যাংকের এমডিদেরকে ডেকে US ডলার, ফরেন কারেন্সির রেট ঠিক করা হয়। আমার কাছে মনে হয় যেন আই ক্যানট বিলিভ ইট। এখন বলেন 6-9 করতে বলেছিল কে? 6-9টাকে বাদ দিয়ে 15-16তে গেলেন বা কীভাবে? কস্ট অফ ফান্ড ইজ মোর দেন 6%। আপনি এনার্জি কস্ট বাড়ালেন, ভিত্তিক করার পর কিন্তু লাফিয়ে কোথায় যাবে? আর একটু ওয়েট করেন না। আপনি এনার্জি কস্ট, অর্থাৎ গ্যাসের দাম ছিল 12 টাকা, সেটাকে আপনি 32 টাকা করেছেন আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়ার কথা বলে, কিন্তু আপনি কি আনইন্টারাপ্টেড গ্যাস দিয়েছেন? বিদ্যুতের দাম আপনি কোথায় নিয়ে গেছেন? কোথায় ছিল? ফান্ড কস্ট বাড়িয়ে দিলেন।
ডলারকে আপনি আমরা সারা বছর চিৎকার করেছি, আমি কিন্তু বিটিএমই বিজিএমই অনেক ফোরাম বা এফবিসি এর ডাইরেক্টর ছিলাম, আমরা কিন্তু সেই 10 বছর আগ থেকে বলছিলাম 85-86 টাকা ডলার রেট এটা যৌক্তিক নয়, এটাকে বাজার ভিত্তিক করা হোক। 90-95 দেখেন 95 থেকে যখন 110 হয় এটা সহনীয় হয়, আপনি 95 যখন 100 থেকে 110 টাকা হয় সহনীয় হয়, 86 থেকে যখন 120 টাকা হয় আমার মতো কোম্পানি থেকে 200 কোটি টাকা নেই, বিকজ আমরা কনভার্টেবল কারেন্সিতে ব্যবসা করি। আমার কনভার্টেবল কারেন্সির দায়িত্ব নেবে কে? আজকে আপনারা বাজারের সাইড নিয়ে আলোচনা করছেন। ইফ আই হ্যাভ কোয়েশ্চেন যে ইনফ্লেশন অর্থাৎ মান ইনফ্লেশন অর্থাৎ টাকার যে টাকা যে মান হারিয়েছে সেই তুলনায় 6,96,96 বা 7,00,000 কোটি টাকার বাজেট থেকে যদি আপনি 25% বাদ দেন, আসলে আপনার বাজেটের সাইজ কত? আপনি এডিবিতে 265 করোড় টাকা বলছেন, সেখান থেকে যদি 25% বাদ দেন আপনার এডিবিতে পাচ্ছেন কত? বিকজ এডিবি ইমপ্লিমেন্টেশনের 90% ইউ হ্যাভ টু গো ফর ইম্পোর্ট। আপনি শিক্ষা খাতে যে বিনিয়োগ করে হচ্ছেন, শিক্ষা খাতের অল মেটেরিয়ালস ইউ হ্যাভ টু ইম্পোর্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে আপনি স্বাস্থ্য খাতে যে ইনভেস্টমেন্টের কথা বলেছেন সেখানে মোস্ট অফ দ্য ইম্পোর্ট ইউ হ্যাভ টু ইম্পোর্ট। আপনি $1,00,000 দিয়ে আপনি আগে 1 কোটি টাকা দিয়ে যে যন্ত্রটা কিনতেন সেটা কেনার জন্য এখন 1,30,00,000 টাকা লাগবে। সো হোয়ার ইজ ইউর বাজেট? এই বাজেট তো বড় তো নয়ই, আমি মনে করি গত 5 বছরের বাজেটের তুলনায় এটা প্রায় 25% কম। তাহলে এই মধ্যেই এই ছোট বাজেটকে ম্যানেজ করার জন্য এত কোটি টাকা লোন নিতে হবে প্রাইভেট সেক্টরকে। আপনি আমাকে প্রশ্ন করেছেন প্রাইভেট সেক্টরকে, ভাই আপনি তো প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেস করেননি, আপনি মনে করছেন পাবলিক সেক্টর দিয়েই বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরা থাকবেন। আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ইফ ইউ ইনভেস্ট পাবলিক সেক্টরে যখন আপনার ইনভেস্টমেন্ট বাড়াবেন তখন কিন্তু ইনফ্লেশন বাড়তে থাকবে। এই যে আপনি বলছেন ইনফ্লেশন কমাবেন, ইনফ্লেশন কমানোর জন্য টুলস কি? টুলস হচ্ছে বাজার থেকে টাকা উঠাতে হবে। বাজার থেকে টাকা ওঠানোর জন্য আপনি প্রাইভেট সেক্টরকে সংকুচিত করছেন, আবার বলছেন পাবলিক সেক্টরে আমি ইনভেস্টমেন্ট বাড়াবো। পাবলিক সেক্টরে যদি ইনভেস্টমেন্ট বাড়ান তাহলে লোন নিয়ে আপনি কী করবেন? পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট করেন, মানি ইজ গোয়িং টু এগেইন টু দ্য মার্কেট। আমার কাছে অবাক লাগে ভাবতে, ইনফ্লেশন নিয়ে কথা বলছি, আমরা কি সত্যিকার অর্থে আমরা জাতি হিসেবে ইনফ্লেশনের ডেফিনেশনটা জানি কিনা? ওনারা দুজনে অর্থনীতিবিদ। আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের ইনফ্লেশন কি কস্ট পুশ ইনফ্লেশন অর ডিমান্ড পুল ইনফ্লেশন? ডিমান্ড পুল ইনফ্লেশনের মেজার কন্ট্রোল করার জন্য মেজার একটা, কস্ট পুশ ইনফ্লেশনের মেজার একটা। এখন আপনি বিদ্যুৎ দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, কস্ট অফ ড্রিঙ্ক ফান্ড বাড়িয়েছেন, আবার বলছেন যে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন। দিস এ কস্ট পুশ ইনফ্লেশন, কারণ টাকার অবমূল্যায়নের কারণে 30% ইনফ্লেশন হয়েছে আমাদের গুডসের উপর। সেখানে আপনি এনার্জি কস্ট বাড়িয়েছেন, সবকিছু কস্ট বাড়ানোর পরে কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনে মেজার নিতে হবে কস্ট কমানোর জন্য কি কি উপায় আছে সেগুলো বের করা। সেগুলো বের না করে আপনি কস্ট অফ ফান্ড বাড়িয়ে দিলেন, ইন্টারেস্ট সুদ। বাই আমেরিকান ইকোনমি আর ব্রিটিশ ইকোনমিকে যদি আপনি এখানে ফর্মুলা করতে চান, ওখানকার ইন্টারেস্ট রেট 4%, 4.2% চিৎকার করে মানুষ, আর আমার এখানে ইন্টারেস্ট রেট 9% থেকে 15% চলে গেছেন, পুরো প্রাইভেট সেক্টরকে দেউলিয়া করে ফেলেছেন, আমাদের মতো কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। আমি তো বারবার বলি 35 বছর আমার যৌবন আমি উৎসর্গ করেছি জাতির জন্য, অ্যান্ড অনেস্টলি বলতেছি 1 টাকাও 2 নম্বরে না করে একেবারে শূন্য হাতে শুরু করে 20-22 হাজার কর্মচারী, শ্রমিক কর্মচারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আমার পরিবার। আমি আমার ইন্ডিভিজুয়াল, আমি যেখানে বসে আছি তাদের কথা বলেন, এই পরিবারের কথাই বলেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে 2টা বছরের মধ্যে আমার ইয়ুথ, আমি আগেও বলেছি, আই উইল নট গেট ব্যাক মাই ইয়ুথ। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর সাদাত হোসেন, আপনার কাছে আসতে চাই আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। এই যে উনি যে প্রশ্নটি আসলে তুলেছেন যে আমাদেরকে আসলে কস্ট পুশ ইনফ্লেশন না আপনার ডিমান্ড পুল ইনফ্লেশন, এটা দুটোর কম্বিনেশন গুরুত্বের দিক থেকে বিবেচনা করতে হয়। যখন একটা প্রশ্ন করা হয় তখন আসলে এটার ক্রিটিক্স থাকে। আপনি যদি বলেন যে এটা শুধু কস্ট পুশ ইনফ্লেশন, এটা আমি সাপোর্ট করি না। এটা ডিমান্ড পুল ইনফ্লেশন এবং কস্ট পুশ ইনফ্লেশন। এখন যদি বলেন যে গুরুত্ব কোনটার দেওয়ার বেশি উচিত ছিল, অবশ্যই কস্ট পুশ ইনফ্লেশন। সেটা কি জন্য? কারণ বাংলাদেশে যে পরিমাণ ইম্পোর্ট করা হয়, মানে আপনি যে পরিমাণ ইম্পোর্ট করছেন পুরাটাই কিন্তু তখন ডলারে কনভার্ট করে করছেন, তার মানে হচ্ছে কি কস্টে রিফ্লেক্ট হচ্ছে। আবার ধরেন কস্ট দেশের ভিতরে উৎপাদন করতে, যেটা বললেন যে আমার জ্বালানি থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ছে, কিন্তু সরকার যে আমি বলবো সেন্ট্রাল ব্যাংক যে মনিটারি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়েছে সেটা আসলে
মনিটারি পলিসি, কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেট পলিসি যেটা, ওইটাকে যদি আমলে না নেওয়া হয়, এখন বিষয়টা হচ্ছে আপনি ডোমেস্টিকে টাকা উঠানোর কারণে সুদের হার বাড়বে, যেহেতু কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, সেই সেন্সে আপনি আপনার ভোগটাকে আপনি সমষ্টিক যে চাহিদা সেটাকে আপনি সংকুচন করে আলটিমেটলি একটু প্রাইস লেভেলটাকে সংকুচিত করতে পারেন, কিন্তু পারছেন না কেন? বাংলাদেশের মূল্যস্ফীতির চিত্র যদি দেখেন তাহলে আমি বলবো 55 to 60% এইটা হচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জের সাথে জড়িত, যে কারণে আলটিমেটলি দেশের ভিতরের এই মেকানিজম দিয়ে নেওয়া মেইন গোল হতে হবে যে আমার স্টেবিলাইজিং দ্য ফরেন কারেন্সি। তাহলে সেই জায়গাটা থেকে যদি শুরু করেন তাহলে পরবর্তীতে যদি ওই পদক্ষেপ, আমি বলবো ফিসক্যাল এবং মনিটারি, এগুলো সবকিছুই ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে কতটুকু মাথায় রাখা উচিত। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে প্রশ্নের উত্তর শুনে আমরা শেষ করব, এবারের বাজেটে কোন দিকগুলো নিয়ে আরো ভাবা দরকার ছিল বলে আপনি মনে করেন, একেবারে বুলেট আকারে যদি বলেন? যদি প্রথমেই বলি সেটা হচ্ছে যে রাজস্ব বাড়ানোর যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রা আসলে পূরণ করতে পারবে না, সেটা এই বাজেট থেকেই শিক্ষণীয়। কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে বলছে, কিন্তু আসলে আমাদের এখন দেখার বিষয় সত্যিকার অর্থেই প্রক্ষেপণটা বাস্তবে কখন মিল হয়। আর দ্বিতীয় যে জায়গাটা বলবো যে ফরেন কারেন্সির জন্য মেজর নেওয়া হচ্ছে, যেমন আমরা বলবো যে আমরা ক্রাউলিং প্যাক থেকে আমরা আসলে ওই দিকে যাচ্ছি, কিন্তু পুরাটা ছেড়ে দেওয়াটা সরকার সেই রিস্কটা নিবে কি নেবে না সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ মার্কেটে যখন ইউনিফাইড হবে তখন আসলে দেশের ভিতরের অবস্থা কতটুকু সামলাতে পারে সেটাও কিন্তু বিষয়। সেই জায়গাটা যদি আমি বলবো শুধু ফরেন কারেন্সিটাকে যে স্টেবল রাখার জন্য যে পদক্ষেপ সেটা যেন জোরদার করা হয়, তাহলে আমার মূল্যস্ফীতি অটোমেটিক্যালি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানান কারণে এবারের বাজেট বাস্তবায়ন অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে ঘাটতি বাজেট পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নির্ভরতার কারণে একদিকে যেমন বেসরকারি খাত বিনিয়োগযোগ্য মূলধনের ঘাটতিতে পড়বে, ঝুঁকিতে পড়বে কর্মসংস্থান, তেমনি সরকারের বাড়বে সুদ পরিশোধের চাপ। এর থেকে বেরোতে হলে সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। কর জিডিপি রেশিওর দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে শেষের সারিতে, এমন প্রবণতা থেকে বেরোতে হবে। করযোগ্য আয়কারীদের চিহ্নিত করে করের আওতায় আনতে হবে। খাতভিত্তিক কর না বাড়িয়ে বরং করজাল বাড়াতে হবে। দেশের রাজস্ব খাতের ব্যাপক ভিত্তিক সংস্কার করতে হবে। অনিয়ম, দুর্নীতি এবং অপচয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থ পাচার ঠেকানোর পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া কতখানি যৌক্তিক ও নৈতিক তা ভেবে দেখতে হবে। প্রয়োজনে এই ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।